চরটিকি গার্লস স্কুল অ্যান্ড কলেজটি 1993 সালের 1 জুলাই থেকে যাত্রা শুরু হয়। আর কলেজটা কবে থেকে? কলেজটি শুরু হয় চরটিকি গার্লস স্কুল অ্যান্ড কলেজটি 1993 সালে 1 জুলাই থেকে নিম্ন মাধ্যমিক বালিকা হিসাবে যাত্রা শুরু করে। হ্যাঁ, পরবর্তীতে 2000 মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। তারও তৃতীয় ধাপে 2011 সালে একাদশ অর্থাৎ ইন্টারমিডিয়েট কলেজ হিসাবে প্রাথমিক স্বীকৃতি লাভ করে। আসলে এই যে চরটিকি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় 1993 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমি 93 সালেই ছিলাম এবং 93 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথম ছিলেন প্রতিষ্ঠাতা এই যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আবু বকর সিদ্দিক সাহেব। পরবর্তী সময়ে 2000 সালে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত হই। হ্যাঁ, আর এই প্রতিষ্ঠানের প্রথম এমপিও ভুক্ত আমারই হয়, এমপিও একজন মাত্র টিচার। আর পরবর্তী সময়ে আমাদের যে আমিনুল হক স্যার, উনি এই যে স্থায়ীভাবে প্রধান শিক্ষক হিসাবে আসেন। হ্যাঁ, গত অক্টোবর মাসে 19 তারিখ উনি আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। তার পরবর্তীতে আবারও আমার উপরে সেই দায়িত্ব আসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে। এটা আসলে বিরাট একটা দায়িত্ব। আসলে যার উপরে সেই দায়িত্ব বর্তাইছে সেই একমাত্র বুঝে যে এটার এই দায়িত্ব কত কঠিন। হ্যাঁ, এই দায়িত্বে না আসলে সে কিন্তু আসলে বোঝার কোনো উপায় নাই। হ্যাঁ, এটা আসলে খুবই একটা এই কঠিন দায়িত্ব। যে আমাদের আঙ্গিনেরা একবারে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা সেক্টরেই দেখা যায় যে এই নজর রাখতে হয়। হ্যাঁ, যে কোনো সেক্টরে যদি কোনো অনিয়ম অসঙ্গতি দেখা যায় তাহলে পুরো প্রতিষ্ঠানটাই দেখা যায় যে অচল হয়ে যায়। কাজে সার্বক্ষণিকেই মানে নজরদারি রাখতে হয়। স্কুল অ্যান্ড কলেজে সব মিলিয়ে আমাদের টোটাল শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 650। চরটিকি গার্লস স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক পর্যায়ে যে এসএসসি পরীক্ষা, এই বছরের পরীক্ষাটা আসলেই সত্য কথা এই বলতে বছর হয়েছে একটু হয়েছে যে আমাদের কিন্তু আগে কোনো ফেল হইতো না। হ্যাঁ, এটা সবাই জানে যে শতভাগ পাস করে ওই স্কুলে। হ্যাঁ, কিন্তু এই বছর এটার একটু ব্যতিক্রম হয়েছে, আমাদের কিছু শিক্ষার্থী ফেল করেছে। তবে এই যে এ প্লাসের সংখ্যাটাও কমছে, তবে 13 জন এ প্লাস পাইছে। আচ্ছা, এটা কি এসএসসিতে? এসএসসিতে। আর এইচএসসি রেজাল্টটা কেমন ছিল? এসএসসি রেজাল্টটাও মানে এই বছর একটু খারাপ হয়েছে, অন্যান্য বছর হয়েছে। আর এর পূর্বে এই যে এইচএসসি রেজাল্টটাও শতভাগ হইতো আর কি। আমাদের যে অতীতের যে গৌরবটা ছিল, যে রেজাল্টটা ছিল, ওইটা ফিরিয়ে আনার জন্য আমরা প্রত্যেকেই তার কারণগুলো চিহ্নিত করে এইগুলা এই যে সমাধানের মাধ্যমে আমরা চাইতেছি যে এই বছর ইনশাল্লাহ শতভাগ পাস করব এবং জিপিএর মানটাও ইনশাল্লাহ বৃদ্ধি হবে। তো ভালো রেজাল্টের জন্য আপনারা ছাত্র শিক্ষক অভিভাবক মিলে কি কি কাজ করে যাচ্ছেন বা কি কি উদ্যোগগুলো নিচ্ছেন? আমরা ভালো রেজাল্টের জন্য বিগত দিনেও যে নিয়মকানুনগুলো আমরা এই যে ফলো করেছি। হ্যাঁ, এই বছর আমাদের আসলে বিগত দিনে হয়তো কিছু আমাদের ত্রুটি বিচ্যুতি অবশ্যই কিছু হয়েছে, তা না হয় এরকম হইতো না। যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছে এগুলো আমরা সংশোধন করছি এবং করার চেষ্টা করছি। অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা আমরা সকালবেলায় বিশেষ করে এই যে অষ্টম শ্রেণী যারা বৃত্তি পরীক্ষায় দিবে এবং যারা এসএসসি পরীক্ষা দিবে দশম শ্রেণীতে, তাদের জন্য স্পেশাল এই 2টা কোচিংয়ের ব্যবস্থা হয় প্রতিষ্ঠানের উদ্যোগেই। সেটা হচ্ছে সকাল 9টা থেকে 10টা, ক্লাস শুরু করার আগে 1 ঘন্টা, আবার এই যে ছুটির পরে আবার 1 ঘন্টা। তো ছুটির পরে যখন তাদের 1 ঘন্টা না হয়, যেহেতু এখন বেলা ছোট, তো তাদের যাতায়াতের ব্যবস্থাটা কিভাবে করা হচ্ছে, নিশ্চিত করা হচ্ছে? হ্যাঁ, ছুটির পরে আসলে এটা আসলেই তো একটা এই যে বিব্রতকর অবস্থায় যে সকল শিক্ষার্থীরা চলে যাবে, শুধুমাত্র একটা ক্লাস থাকবে। হ্যাঁ, আসলেই তো আমাদের যে শিক্ষার্থীরা আসছে, আপনারা তো আসলেই জেনে দেখছেন, মনে হয় যে লক্ষ্য করছেন যে সবাই সাইকেল দিয়ে আসে এবং এটা বালিকা বিদ্যালয় হিসেবে অনেকেই জানে। হ্যাঁ, অধিকাংশ শিক্ষার্থীরাই সাইকেল দিয়ে আসে, কাজেই এই ক্ষেত্রে তাদের অনেকটাই কিন্তু নিরাপদ হয়ে যায়। হ্যাঁ, তাছাড়াও আমরা তাদেরকে বাড়িতে পৌঁছানো পর্যন্ত আমরা এটা তদারকি করি এবং তাদের অভিভাবকের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করি যে বাচ্চারা ভালোভাবে বাড়িতে যায় পড়ছে কিনা। আমাদের যে স্কুলটা বিশেষ করে প্রত্যেকটা বছরই খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হিসাবে তো আমাদের বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা, এটা আমাদের হয় এখানে বাধ্যতামূলক,
এবং এটা একটা মানে খুবই একটা এই যে মনোরম পরিবেশে, হ্যাঁ, এবং আনন্দ ঘন পরিবেশে হয়, ঠিক আছে। পাশাপাশি দেখা যায় যে উপজেলা পর্যায়ে যে এই শিক্ষা সপ্তাহ হয়, বিভিন্ন প্রতিযোগিতা, এইগুলোতেও মানে তারা বিজয়ী হয়ে আসে। এমনকি একসময় আমরা আসছিলাম কয় যে সকল পুরস্কার তারাই নিয়ে যাইতেছে, হ্যাঁ, এইরকম হয়, হ্যাঁ। এই পাশাপাশি দেখা যায় যে আমরা প্রত্যেকটা বছরই আমরা একাধিকবার এই শিক্ষা সফরে যাই শিক্ষার্থীদেরকে নিয়ে। আচ্ছা আচ্ছা আমার তো মনে হয় যে বাংলাদেশে এরকম কোনো উল্লেখযোগ্য জায়গা নাই যে আমরা যাই নাই, আচ্ছা এই চরটিকি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তো এই বর্তমান এই ডিজিটাল, হ্যাঁ, বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় যেহেতু প্রজেক্টরের কথা বলা হয়েছে, প্রজেক্টরের মাধ্যমে আমরা ক্লাস নেই, হ্যাঁ, এবং এতে করে ছাত্ররাও উৎসাহিত হয়, আর টিচাররাও ওই যে কন্টেন্ট তৈরি করে। আমি নিজেও কিন্তু কন্টেন্ট তৈরি করছি, আমার মনে হয় যে আচ্ছা ইয়াতে আছে, হ্যাঁ, অবশ্যই এই কন্টেন্ট তৈরি করি। আর যদি আমরা ক্লাসটা নিই, তারা এটাকে ভালোভাবে নেয়, আর এটা এই যে স্মৃতিতে ধারণ করে রাখতেও তাদের জন্য অনেকটা সহজ হয় আর কি। আমার মনে হয় যে এটা আসলে একটা ভালো উদ্যোগ। ডিজিটালের কোনো মানে বিকল্প নেই আর কি। ডিজিটালের কোনো বিকল্প নেই। জি স্যার, আমরা তো ডিজিটালের সুফল নিয়ে আলোচনা করলাম, একটা কুফল আমরা আলোচনা করতে চাই, যেটা হচ্ছে আমাদের জন্য একটা জাতীয় পর্যায়ে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বাচ্চারা মোবাইল ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তো চরটিকি গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদেরকে আপনি এই মোবাইল ডিভাইস থেকে দূরে থাকার জন্য কি কি পদক্ষেপ নিয়ে থাকেন আপনার অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সাহায্যে? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো এবং মন্দ দুইটা দিকেই থাকে। জি হ্যাঁ, মোবাইল যেরকম ভালো দিক রয়েছে, পাশাপাশি তার খারাপ দিকও কিছু রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে এই যে মোবাইল নিয়ে ছেলেমেয়েরা যে এগুলা করে, তো এটার জন্য আসলেই আমরা কোনো অবস্থাতেই বাচ্চাদেরকে মোবাইল নিয়ে স্কুলে আসতে দেই না। পাশাপাশি বাড়িতেও যাতে করিয়া তারা মোবাইলটা ব্যবহার না করে, এটার জন্য আমরা তাদেরকে পরামর্শ দিই, এবং আমরা বলি যে যতদিন তোমাদের শিক্ষা জীবন রয়েছে ততদিন অন্ততপক্ষে তোমরা এটা থেকে দূরে থাকবে। এর সমাবেশের মাধ্যমে আমরা অভিভাবকদেরকে এই বিষয়ে সচেতনতার সৃষ্টি করি, যাতে করে তারা এই যে মোবাইল থেকে তাদেরকে দূরে রাখে। প্রায় সময়ই প্রত্যেক ক্লাসে আমরা এই যে একটা অভিযান চালাই যে কোনো শিক্ষার্থী কি মোবাইল নিয়ে আসছে কিনা, আচ্ছা হ্যাঁ, যদি আনে, হ্যাঁ, তাহলে আমরা তাদেরকে এটা এই যে বারণ করি যে না, এটা আনা যাবে না কোনো অবস্থাতে। আর যদি আনে তাহলে এটার জন্য তার যে শাস্তি ভোগ করতে হবে। আচ্ছা। বিবাহ বাংলাদেশের মেয়েদের জন্য সরকার যে একটা বয়স নির্ধারণ করেছে, 18 বছর যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত সে বালক, হ্যাঁ। আর শিক্ষার্থীদেরকে এবং যারা অভিভাবক রয়েছে তাদের সমাবেশের মধ্যে আমরা তাদেরকে অবহিত করি, যাতে করে কোনো অবস্থাতেই কোনো মেয়েকে 18 বছরের আগে যাতে বিয়ে না দেয়। এটার জন্য আমরা মানে খুব শক্তভাবে আমরা এই বিষয়গুলো আমরা করি। আর মাদক সম্পর্কে তাদেরকে কিভাবে মানে ধারণা দিচ্ছেন যে এটা যে খারাপ, এই ব্যাপারে তো তাদেরকে কিছু ধারণা দিতে হয়। হ্যাঁ, মাদক তো আসলেই এটা একটা নেশা জাতীয় জিনিস। হুম। আর এই মাদক যদি কোনো শিক্ষার্থী সেবন করে, তাহলে সে তো আসলেই তার ধ্বংস হয়ই, পাশাপাশি তার পরিবারটাও ধ্বংস হয়ে যায়। ব্যাপক বিস্তৃতি আকার হলে সমাজটাই নষ্ট হয়ে যায়। এটার যে ক্ষতিকারক দিকগুলা, এগুলো নিয়ে তাদেরকে আমরা ব্যাপক আলোচনা করি। হ্যাঁ, ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা এগুলাও তাদেরকে বলি, হ্যাঁ, এবং বিভিন্ন সমাবেশের মাধ্যমে তাদেরকে আমরা এগুলো বলি যে না, কোনো অবস্থাতেই এইগুলো তো করা যাবে না, এইগুলো যারা করে তাদের কাছেও যাওয়া যাবে না, জি হ্যাঁ, এবং তাদেরকে ঘৃণা করতে হবে না। আমার এখানে দায়িত্ব অর্পণ করেছে আমাকে, আসলে আমি চাইছিলাম না যে আমি দায়িত্বটা গ্রহণ করি, তারপরেও দেখা যাচ্ছে বাধ্যই আমাকে দায়িত্ব নিতে হয়েছে। এখন নিতে যখন হয়েছে, আমি যখন নিয়েছি, আমার উপরে অর্পণ হয়েছে, তাই আমি আমার যে এই যে সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করব যে অতীতের যে গৌরব ছিল এটা তো থাকবেই, পাশাপাশি আমার যে সহকর্মীরা রয়েছে, হ্যাঁ, আমাদের স্কুলটা কিন্তু অন্যান্য স্কুল যে ব্যতিক্রম, আমরা সবাই মিলে একটি দেহের মতো আমি মনে করি। কখনো মানে কোনো অবস্থাতেই তারা মানে একেবারে স্টিল নাও থাকবে, ততদিন ইনশাল্লাহ করবে একদিন স্কুল অ্যান্ড কলেজ, যেখানে শিক্ষকদের মধ্যে কোনো দলাদলি নাই। উপলব্ধি করি আমি যতদিন থাকি ইনশাল্লাহ এইভাবেই চলবে। আপনাকেও আসলে আপনি আমাদের এখানে সময় দিয়েছেন, হ্যাঁ, এবং আমাদেরকেও আপনি বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। এর পাশাপাশি আমরা আল্লাহ তাআলার কাছেও সাহায্য চাই, প্রার্থনা করি তিনি যেন আমাকে সহ আমার সহকর্মী যারা রয়েছে তাদেরকে সার্বিকভাবে সুস্থ রাখেন এবং কাজ করার একটা স্পৃহা এইটাও তৈরি করে দেন। পাশাপাশি আমরা যাতে এই কাজগুলো যথাসময়ে প্রত্যেকের কাজ প্রত্যেকে যাতে আমরা সম্পন্ন করি, ভালো একটা রেজাল্ট আমরা প্রত্যেকটা বছরেই কি দিতে পারি, এবং আগের যে অবস্থান 100% আমরা পাস করতে, এই অবস্থানে আমরা যাইতে পারি।